বাবা, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি হু? ইয়েস স্যার, 3 ব্যাগ। বাবা সাইম, কি করছো তুমি? ও, পড়তে বসেছো? জি আম্মু, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, বলছিলাম কি, তুমি তোমার বাবাকে ফোন করে একটু বাসায় আসতে বলো তো। কিন্তু কেন আম্মু? আগে ফোনটা করো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বু। আম্মু তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। এইবার বলো তো আম্মু, কি হয়েছে? আব্বুকে ডাকলে কেন? আসলে বাবা, তোমার দাদুর বাড়িতে টুকটুকি নামের যে মেয়েটা থাকে তার বিয়ে হবে, তাই তোমার দাদু তোমার বাবাকে গ্রামের বাড়িতে ডেকেছেন সব কথা ফাইনাল করার জন্য। ও এই ব্যাপার। কিন্তু আম্মু, টুকটুকি তো দাদুর বাড়িতে কাজ করে, ওকে আমরা কেন বিয়ে দিব? এভাবে বলতে নেই বাবা, ওর যে পৃথিবীতে কেউ নেই, তাই তোমার দাদু টুকটুকির বর্তমান অভিভাবক, আর টুকটুকির তো বিয়ের বয়স হয়েছে, তাই তোমার দাদু তাকে বিয়ে দেবে। বাবা তুমি এসেছো? তাড়াতাড়ি রেডি হও, দাদু বাড়িতে যাব। দাদু বাড়িতে কেন যাব বাবা? এরপর সাইমের মা সব কথা সাইমের বাবাকে খুলে বলল। সাইমের বাবা খুশি মনে সাইমকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারা ট্রেনে বসে গল্প করছিল। আম্মুর শরীর সুস্থ থাকলে আম্মু আমাদের সাথে যেতে পারতো, তাই না বাবা? আম্মুকে খুব মিস করছি। বিয়ের দিন তারিখ ঠিক হলে তোমার আম্মুকে এসে নিয়ে যাব, চিন্তা করো না বাবা। তোমার আম্মুও হয়তো তোমাকে খুব মিস করছে। স্যার, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কয়েকটা টাকা দিন না স্যার, দিন না, দয়া করে ভিক্ষা দিন। স্যার, আমাকেও আল্লাহর রাস্তে কিছু টাকা দিন, খুব খিদে পেয়েছে স্যার। তোমাদের হাত পা তো ঠিকই আছে, তবুও তোমরা ভিক্ষা চাইছো কেন? এইসব অভ্যাস একদম ভালো নয়। বড়লোক কাউকে দেখলেই এদের যত ন্যাকামি শুরু হয়ে যায়। যাও এখান থেকে, যাও বলছি। বাবা সায়েম, এসব কি বলছো? ওরা ছোট দুটো বাচ্চা, হয়তো ওরা এতিম। আল্লাহ তাআলা এতিমদের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছেন বাবা, তাদেরকে তাড়িয়ে দিতে বারণ করেছেন। সেটা কি তুমি জানো? দাঁড়াও সোনামণিরা, এই নাও, এই টাকা দিয়ে তোমরা কিছু খেয়ে নিও। জাযাকাল্লাহু খায়রা। আচ্ছা বাবা, এই মেয়েটা কি বলে গেল, আর তার মানেই বা কি? মেয়েটি বলেছে জাযাকাল্লাহু খাইরান, এটা অর্থ ধন্যবাদ, আর এটা একটি আরবি শব্দ। তবে মেয়েটা খুব ভদ্র। লোকটা খুব ভালো ছিল, আল্লাহ তাআলা ওনাকে উত্তম বাকারা দিক। অনেকদিন পর আজ ওই টাকা দিয়ে ভালো খাবার খেতে পারবো, তাই না বলো ভাইয়া? হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস। তারা এইসব কথা বলতে বলতে রেল স্টেশনের পাশ দিয়ে হাঁটছিল, আর তখনই ট্রেনটি অ্যাক্সিডেন্ট করলো। ট্রেনের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। তারা দেখল সাইম তাদের সামনে এসে ছিটকে পড়েছে, আর ওর মাথা থেকে অনেক রক্ত ঝরছে। এই দেখে মিলি সাইমের কপালে একটা কাপড় বেঁধে দিল আর চোখে মুখে পানি ছেটালো। ঠিক তখনই সাইম তার চোখ খুলল। তোমরা কারা? আমি এইভাবে পড়ে যাচ্ছি কেন? ভাইয়া, মনে হচ্ছে এই ছেলেটা স্মৃতি হারিয়ে গেছে। আমারও তো তাই মনে হচ্ছে। দাঁড়া, একবার পরীক্ষা করে দেখি। এই শোনো, তোমার বাবা কোথায়? আমার বাবা কোথায় আমি জানি না। তোমরা কে, আর আমি বা কে? ওকে সত্যি কথা বললে অনেক কষ্ট পাবে, আপাতত মিথ্যে বলি। ও সুস্থ হলে না হয় সবটা খুলে বলবো। শোনো, তুমি আমাদের বন্ধু, তোমার বাবা মা কেউ নেই, তুমি আমাদের সাথে ভিক্ষা করো। এই দেখো, আজ ভিক্ষা করে 100 টাকা পেয়েছি, চলো আমরা খেতে চাই, অনেক ক্ষুধা পেয়েছে। ঠিক আছে বন্ধু, চলো, আমারও খুব ক্ষুধা পেয়েছে। এরপর তারা দোকান থেকে খাবার খেয়ে আবারও ভিক্ষা করতে একটি ট্রেনে ওঠে। সেখানে এক যুবক ছিল। হচ্ছে তাহলে তুমি চা বিক্রি করছো কেন? শোনো, ভিক্ষা করা মোটেও ভালো কাজ নয়, তোমরা এখনো অনেক ছোট, তোমাদের এখন পড়াশোনার বয়স। আমাদের তো কেউ নেই ভাই, কে করাবে আমাদের লেখাপড়া? আমি তোমাদের 3 জনকে লেখাপড়া শেখাবো, আমি নিজেও একজন ছাত্র, এবারই আমি কলেজে ভর্তি হয়েছি। জানো, আমারও না কেউ নেই, আমি ট্রেনে চা বিস্কিট বিক্রি করে নিজেই নিজের দেখভাল করি। এটাই হলো আমার বাড়ি। কিন্তু ওটা তো একটা ট্রেনের ভাড়া বকি, তুমি ওখানে থাকো।
হ্যাঁ বোন, এই ভাঙ্গা বগিটাই আমার বাড়ি। আজ থেকে তোমাদের খাওয়া পড়ার সবার দায়িত্ব আমি নিলাম। এখন থেকে তোমরা প্রতিদিন এখানেই থাকবে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর শুধু মন দিয়ে পড়ালেখা করবে, কেমন? সবাই যুবকের কথায় রাজি হয়ে যায়। এইভাবেই দিন কাটছিল। একদিন এখন আমি তোমাদেরকে পড়া ধরবো। তোমরা কি ওই ছড়াটা মুখস্থ করেছো? গতকাল রাতে যে ছড়াটি আমি তোমাদের মুখস্থ করতে দিয়েছিলাম। আমি আর ভাইয়া তো উচ্চারণই করতে পারি না, আর সাইম মুখস্থ করে বসে আছে। তাই নাকি? সায়েম, তুমি ছড়াটা বলো তো। Baba, black sheep, have you any wool? Yes, sir, 3 bags full. One's for my master, one's for my day, one for the Dane, one for the little boy who lives down the lane. মাশাল্লাহ, আমি তো তোমাকে এই ছড়াটা পড়াইনি, তাহলে তুমি কিভাবে পারলে? জানি না ভাইয়া, আপনি মুখে চলে এসেছে। আসলে সাইম অনেক বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো, তাই সে সব কিছুই পারত। এদিকে বর্ষাকাল শুরু হয়ে গেছে, চারদিকে থই থই পানি। সেই বগিতে তারা 3 জন অনেক কষ্টে লেখাপড়া করছে। চারদিকে তো পানি উঠে ভরে গেছে, বাইরে গিয়ে তো খেয়ালও করতে পারছি না কখন না জানি এই বগিতেও পানি ওঠে। আমার খুব খিদে পেয়েছে, এখন আমি কি খাই? চিন্তা করো না বন্ধু, রিজিকের মালিক আল্লাহ। ভাইয়া তো এখনো আসছে না, আজ বোধহয় বেচা কেনা কম হচ্ছে ভাইয়ার। দাঁড়াও, আমি বাইরে গিয়ে দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে সাইম বাহিরে যায়, আর রাস্তায় স্লিপ কেটে পড়ে যায়। সাইমের চিৎকার শুনে মিলি আর মাহাদি সেখানে চলে আসে। ইয়া আল্লাহ, বন্ধুর কি হলো? এখন কি হবে? আল্লাহ, আমাকে সাহায্য করুন। এ কি তোমরা? আমি এখানে কি করছি? আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। আমি যে বেঁচে আছি, আমি আমার মায়ের কাছে যাব। এসব কি বলছো তুমি? তোমার মা আছে? তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে কেন? এরপর মিলি সমস্ত কথা যুবকটিকে খুলে বলে। সব শুনে যুবকটি সাইমের থেকে তার বাসার ঠিকানা শুনে নেয় এবং সবাই মিলে সাইমকে নিয়ে তার বাসায় চলে যায়। এ কি বাবা, তুমি বেঁচে আছো? শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? মায়ের কাছে কেন আসোনি তুমি? আমি তো রোজ আল্লাহকে বলেছি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমার উপর দয়া করেছেন অবশেষে। এরপর সাইম তার মাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে সাইমের মা মিলি, মাহাদি এবং সেই যুবককে তাদের বাড়িতে থেকে যেতে বলে। এরপর থেকে তারা সবাই একসাথে থাকতে লাগে। এই যে নবাবজাদি, এখনো কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস? বেলা কত হয়েছে সেটা কি দেখেছিস? হ্যাঁ, থালা বাসনগুলো কে ধুয়ে আনবে শুনি? মা, এভাবে বলছো কেন? আমি তো থালা বাসন রোজ ধুই। আজ ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, তাই সকালবেলা আর জাগনা পাইনি মা। শিখেছিস তো ওই এক জিনিস, সব সময় নামাজের অজুহাত। ভেবেছিস নামাজ পড়ার কথা বললে আমি তোকে আর বকাঝকা করবো না? যা যা, এক্ষুনি যা, থালা বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম মা। এই যে হুজুর সাহেব, সালাম দিতে হবে না, তাড়াতাড়ি যা। উঠোনে ছাগলটা রাখা আছে, খিদের জ্বালায় ম্যায় শুরু করেছে। তাড়াতাড়ি ছাগলটা মাঠে বেঁধে দিয়ে আয়। বুঝতে পেরেছিস? মক্তব ছুটি হয়েছে সেই কখন, তোর কিনা এখন আসার সময় হলো? সব সময় শুধু কাজে ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? না মা, মক্তব ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি বাড়ি চলে এসেছি, কোথাও আড্ডা দিইনি। কি আমার উপর দিয়ে কথা বলছিস? তোদের মাটা তো মরে গিয়ে একদম বেঁচে গেছে, যত জ্বালাই ফেলেছে আমাকে। যা বলছি তাড়াতাড়ি কর, তা না হলে আজ তোদের ভাত বন্ধ। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি ছাগলটাকে মাঠে বেঁধে দিয়ে আসছি। এই কথা বলে সাইম কুরআন শরীফ ঘরে রেখে ছাগল বেঁধে দিতে চলে গেল। আসলে সাইম আর মাইসার মা ওদেরকে রেখে 1 বছর আগে মারা গেছেন। তারপর সাইমের বাবা মতিন মিয়া আবারও এই রেহিনা নামের দরজাল মহিলাটাকে বিয়ে করেছে। কিন্তু এই বজ্জাত মহিলা বাচ্চা দুটোকে শান্তি মতো থাকতেই দেয় না, সব সময় তুচ্ছ বিষয় নিয়ে বকাঝকা করতে থাকে। কি ব্যাপার ভাই, মক্তব থেকে তুই কখন এলি? আপু, একটু আগেই এসেছি, আর এসেই মার বকা শুনলাম। মা বলল আমি নাকি সবসময় কাজে ফাঁকি দেই, আমি নাকি ইচ্ছা করে মক্তব থেকে বাড়িতে দেরি করে আসি।
মন খারাপ করিস না ভাই, মা তো আমাকেও সব সময় বকাঝকা করে। যা ভাই যা, ছাগলটা মাঠে বেঁধে দিয়ে আয়। আমি থালা বাসন ধুয়ে নিয়ে যাচ্ছি, একসাথে এরপর খাবার খাবো, ঠিক আছে? আপু, মা বেঁচে থাকলে আমাদের এত কষ্ট করতে হতো না। এই বজ্জাত মহিলাটা আমাদের দেশ সব সময় কাজ করিয়ে নেয়। বাবাও এখন তাকে কিছুই বলে না। আমার আর এই জীবন ভালো লাগছে না আপু। এমন কথা বলিস না রে ভাই, দেখবি আল্লাহ তাআলা একদিন আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবেন। সেদিন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। দেখিস, নামাজ পড়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করবি, আল্লাহ যেন আমাদের সুদিন ফিরিয়ে দেন। যা ভাই যা, তাড়াতাড়ি ছাগলটা বেঁধে দিয়ে আয়, দেরি হলে আবার মাঝে বকাঝকা শুরু করবে। এরপর সাইম ছাগলটা মাঠে বেঁধে দেওয়ার জন্য চলে গেল। আর অন্যদিকে মাইসা থালা বাসনগুলো ধুয়ে নিয়ে বাড়িতে চলে এলো। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো, যেটা গত বছর একসাথে কিনেছিলাম। ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি। এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই। এটা তো ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা? এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি ব্যাপার নবাবজাদি, থালা বাসন ধুতে এত সময় লাগলো? নদীর ঘাটে কার সাথে গল্প করছিলি শুনি? কারো সাথে না মা, এতগুলো থালা বাসন ধুতে এমনিতেই সময় লেগে গেছে। আবার মিথ্যে কথা বলছিস? আমি মনে হয় কোনোদিন থালা বাসন ধুইনি, তাই না রে? মাত্র এই কটা থালা বাসন ধুতে এত সময় লাগে? তুই এখন আর ভাতই পাবি না, বুঝতে পেরেছিস? 1 ঘন্টা পর ভাত পাবি, ঠিক আছে? এখানেই তুই দাঁড়িয়ে থাক। এটাই হচ্ছে দেরি করে থালা বাসন ধুয়ে আনার শাস্তি। বোঝো এবার মজা। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে। তোকে বললাম না এখন তুই কোনো খাবার পাবি না? কথা কি কানে যাচ্ছে না? মা, ছাগলটি মাঠে বেঁধে দিয়ে এসেছি। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে খেতে দাও। ওই যে আরেক আপদ চলে এসেছে। ছাগল বেঁধে দিতে এত সময় লেগে গেল? আবার কোথায় আড্ডা দিয়ে এলি শুনি? তুই এখন কান ধরে এখানেই দাঁড়িয়ে থাক, 1 ঘন্টা পর খাবার পাবি। কি বলছো মা? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও মা। 1 ঘন্টার আগে 2 ভাই বোনের মধ্যে একজনও খাবার পাবি না, এ আমি বলে দিলাম। এখানে দুজনে কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি, তাহলে তোরা 1 ঘন্টা পরেও কোনো খাবার পাবি না, এ আমি বলে দিলাম। রেহেনা যখন মাইসা আর সায়েমকে এইভাবে শাস্তি দিচ্ছিল, ঠিক তখনই সেখানে তাদের বাবা মতিন মিয়া চলে এলো। কি ব্যাপার রেহেনা, তুমি ওদেরকে কান ধরিয়ে রেখেছো কেন? একটা কাজও 2 ভাই বোন মিলে ঠিক মতো করতে পারে না, এজন্যই তো ওদেরকে শাস্তি দিচ্ছি। একদম ঠিক কাজ করেছো। ছোটবেলা থেকে ওদের শাস্তি না দিলে ওরা মাথায় চড়ে বসবে। বাবা, তুমি ওভাবে বলছো? এভাবে বলবো নয় তো কিভাবে বলবো? কাজে ফাঁকি দিলে তো শাস্তি পেতেই হবে। এখানে আমার কি করার আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে রেহেনা, আমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি ঘরে আসেন, আপনাকে আমি খাবার বেড়ে দিচ্ছি। এরপর মতিন মিয়া আর রেহেনা বেগম তাদের ঘরে চলে গেল। এদিকে মাইসা আর সায়েম সেখানে কান ধরে দাঁড়িয়ে থাকলো। দেখলে আপু, মায়ের সাথে বাবাও কেমন আমাদের অপমান করলো। মা ছাড়া যে পৃথিবীতে চলা কতটা কষ্টের তা আজ বুঝতে পারছি আপু। ঠিকই বলেছিস ভাই, মা না থাকলে বাবাও কেমন পর হয়ে যায়। কিন্তু আমরা তো এখনো অনেক ছোট, আমাদের তো কোনো কিছুই করার নেই বল। যত অপমান করুক না কেন, আমাদের তো এখানেই থাকতে হবে ভাই। কোথাও গিয়ে আমরা একদম শান্তি পাবো না। ধৈর্য ধরতে হবে ভাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের সুদিন ফিরিয়ে দেবেন। মাইসা আর সাইম যখন এসব কথা বলছিল, তখনই মতিন মিয়া খাবার খাওয়া শেষ করে ঘরের বাইরে চলে এলো। রেহেনা, আমি কাজে যাচ্ছি, 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে। যাও, এখন ওদেরকে ঘরে নিয়ে গিয়ে খেতে দাও, ওরা ওদের শাস্তি পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই তোরা দুজন আয় আমার সাথে। এরপর মাইসা আর সাইম দুজনে খাবার খেতে ঘরে চলে গেল। আর খাবার খেতে গিয়ে মাইসা আর সাইম দেখলো 2টো প্লেটে পোড়া ভাত আর সামান্য কিছু তরকারি রাখা আছে। মা, আমাদের কি এখন এই পুরো ভাতগুলো খেতে হবে? পোড়া ভাত তোরা খাবি নয়তো কে খাবে শুনি? তোদের সাথে কথা বলতে গিয়েই তো ভাতগুলো পুড়ে গেছে। তোদের জন্য যেহেতু ভাত পুড়ে গেছে, এজন্য এই ভাতগুলো তোদেরকেই খেতে হবে। আর যদি খেতে না চাস তাহলে খাস না। বিকেল বেলা ছাগল মাঠ থেকে এলে ছাগলকে আমি খেতে দেব।
কিন্তু আমরা এখন খাবো কি মা? কেন দুপুর পর্যন্ত না খেয়ে থাকবি? না মা, দুপুর পর্যন্ত না খেয়ে থাকতে পারবো না। এই পোড়া ভাতগুলোই খেয়ে নেই। এই তো লাইনে এসেছিস, খা তাহলে। এরপর মাইসা আর সাইম সেই পোড়া ভাতগুলোই খেতে শুরু করলো। ওদের পোড়া ভাত খাওয়া দেখে রেহেনা মিটমিট করে হেসে সেখান থেকে চলে গেল। আপু দেখলে আমাদের কেমন পোড়া ভাত খেতে দিল? এমন পোড়া ভাত কি আর খাওয়া যায়? খেতে কেমন তেতো লাগছে। কষ্ট করে একটু খেয়ে নে ভাই, এছাড়া যে আর কোনো উপায় নেই। আপু, এই বাড়িতে আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। চলো না আমরা দুই ভাই বোন কিছুদিন নানুর বাড়ি ঘুরে আসি। কিন্তু মা কি আমাদেরকে যেতে দেবে? বলেই দেখি না আপু, যেতে তো দিতেও পারে। আচ্ছা ঠিক আছে, মাকে গিয়ে বলবো। তারা দুজন ভাত খাওয়া শেষ করে মাইসা আর সাইম তার মাকে গিয়ে বলল, মা, আমরা কয়দিন নানু বাড়ি থেকে ঘুরে আসতে চাই, তুমি কি বলো মা? আচ্ছা ঠিক আছে, নানু বাড়িতে যেতে চাচ্ছিস যা, তবুও তো কিছুদিনের জন্য হলেও আমি তোদের জ্বালা যন্ত্রণা থেকে বাঁচতে পারবো বল। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাহলে গেলাম। তারপর মাইসা আর সাইম তাদের নানার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাক বাবা, কদিনের জন্য তো আপরটা বিদেয় হলো। এই কটা দিন তবুও একটু শান্তি করে থাকতে পারবো।